হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখব জুজুৎসু কাইসেন সিজন 3 এর এপিসোড নাম্বার 2। তোমরা যারা আগের এপিসোডটা দেখোনি সেটার লিংক আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে ইউতা ইউজির হার্টের মধ্যে তার তলোয়ারটা ঢুকিয়ে দেয় এবং তাকে মেরে ফেলে, এবং ইউজির মধ্যে থাকা সুকুনাকে আমরা দেখতে পাই। ওইদিকে নাওয়া তার সুপার স্পিডে জোজোকে মারছিল। জোজো তার টেকনিককেই বুঝতে পারছিল না, বাট এত মার খাওয়ার পরেও সে বারবার দাঁড়িয়ে যাচ্ছিল। তো এটা দেখে নায়া তাকে বলে যে ভাই তুই আসলে কি। তো জোজো বলে যে আমি 10 জনের বড় ভাই। দেন জোজো ফ্লুইং রেড স্কিল নামের একটা টেকনিক ইউজ করে, যেটা ইউজ করে সে তার চোখকে স্ট্রং করতে পারে এবং নায়ার সুপার স্পিডকে সে দেখতে পারে। নায়া আবার তাকে অ্যাটাক করতে যায়, বাট এইবার জোজো তাকে আটকেই ফেলেছিল। বাট নায়া তার পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়, যার ফলে জোজোর পেট দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। দেন নাওয়া বলে যে তুমি ব্লাড ম্যানিপুলেশন ইউজ করতে পারো, তাই না? সো তুমি তোমার ব্লাডকে খুব ইজিলি আটকাতে পারবে। বাট দেখা যাক এই অবস্থায় তুমি কতদূর ফাইট করতে পারো। এছাড়া আমি যে চাকু ইউজ করেছি এটা কাউকে বলো না। যেই সর্সারাসরা হাতিয়ার নিয়ে ঘোরে তাদের আমার একদমই পছন্দ না। আমার বড় ভাইও ঠিক এমনটাই বেহায়ের মতো ঘুরে বেড়ায়, এবং তার সাহস দেখো, সে তোজিকেও গালি দিত। জোজো তাকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার ভাইকে ঘৃণা করো নাকি? নাওমি বলে যে হ্যাঁ অবশ্যই, বড় ভাই যদি ছোট ভাই থেকে দুর্বল হয় তাহলে তো তার পানিতে ডুবে মরে যাওয়া উচিত। জোজো বলে যে হতে পারে তুমি সেই বড় ভাইদের কারণেই আজ এত পাওয়ারফুল। একজন বড় ভাই তার ছোট ভাইয়ের কাছে রোল মডেল হয়ে থাকে। সে যদি কোনো খারাপ রাস্তাতে যায় তাহলে সে তার ছোট ভাইকে সেই রাস্তাতে যাওয়া থেকে আটকায়, এবং সে যদি কোনো সঠিক রাস্তাতে যায় তাহলে তার ছোট ভাইও সেই রাস্তাতেই যায়। হতে পারে তুমি এত স্ট্রং এবং তোমার ভাইরা অনেক দুর্বল। তুমি জিজ্ঞাসা করো আমি এত নিষ্ঠুর কেন, কারণ আমার কোনো রোল মডেল নেই। দেন নায়া নিচের দিকে তাকায়, সে দেখতে পাচ্ছে জোজোর ব্লাড চারদিকে ছড়িয়ে গেছে। জোজো বলে যে আমি নিজে যতই ভুল করি, বাট তারপরেও আমার ভাইদের আগে থাকতে হয়, এই কারণেই আমি এত স্ট্রং। ঠিক তখনই সেখানে ব্লাডের বর্ণা চলে আসে। নায়া বুঝতে পারে না যে এত ব্লাড বের হওয়ার পরেও জোজো জীবিত কিভাবে আছে। সে জানেই না যে জোজো একটা ডেথ পেইন্টিং ওম, যারা কার্স এবং হিউম্যানের মাঝখানের হাইব্রিড হয়ে থাকে, এবং এরা এদের কার্স এনার্জিকে ব্লাডে চেঞ্জ করতে পারে। যতক্ষণ তার কাছে কার্স এনার্জি থাকে ততক্ষণ তার যতই ব্লাড বেরোক সে মারা যায় না। তো নায়া জোজোর ব্লাড থেকে কোনো রকমে পালাতে থাকে, বাট হঠাৎ করে তার পা মাটির সাথে আটকে যায়। মাটিতে পড়ে থাকা রক্ত গ্লুর মতো তার পাকে আটকে ফেলে। দেন জোজো তার উপর পিয়ার্সিং ব্লাড ইউজ করে অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়। তো নায়ার কাছে তার ফাদারের মতোই 24 FPS ওয়ালা টেকনিকও আছে, যেখানে সে 1 সেকেন্ডের মধ্যে 24 মুভস করতে পারে। বাট সে এটা জানতো না যে জোজোর কাছে সুপার নোভা টেকনিক আছে, যেটা সে 150 বছরের চেষ্টার পরে বানিয়েছে, যেখানে সে টার্গেটের উপর সব দিক দিয়ে অ্যাটাক করতে পারে। তো নায়াও তার অ্যাটাকের মধ্যে পড়ে যায়। তো জোজো নায়াকে একদম মেরে ফেলতেই যাচ্ছিল, ঠিক তখনই তার পিছে ইউতা চলে আসে এবং একটা ঘুষি মেরে তাকে বেহুশ করে দেয়। সে তার সাথে ইউজির বডিকেও নিয়ে এসেছিল। তো নায়ার সেখানে বমি হচ্ছিল, কারণ জোজোর ব্লাড কোনো মানুষের না, যেটা নায়ার কাছে একটা পয়জনের মতো ছিল। তো ইউতা বলে যে আমি তোমাকে ঠিক করতে পারবো, আমি আমার রিভার্স কার্স টেকনিক ইউজ করে অন্যকে হিল করতে পারি, বাট এটার বদলে তোমার নিজেকে হায়ার আপসদের গিয়ে বলতে হবে যে আমি ইউজিকে মেরে দিয়েছি। তো এরপরে আমরা ইউজির একটা ভিশন দেখতে পাই। যখন সে ছোট বাচ্চা ছিল সে তার ফাদার জিন ইতাদোরিকে দেখতে পায়, তখন সেখানে তার গ্র্যান্ডফাদার ভাসুকে চলে আসে। দেন সে জিনকে বলে যে তুমি তোমার লাইফে যেভাবেই থাকো, বাট সেই মেয়েটার থেকে দূরে থাকো, না ছাড়া তুমি মরে যাবে। যেটা শুনে জিন বলে যে বাচ্চাদের সামনে এমন কথা বলা বন্ধ করো, বাচ্চারা কথা মনে রাখে। বাসুকে বলে যে আমি জানি তোমার একটা বাচ্চার প্রয়োজন ছিল, বাট কাউরির মৃত্যু। ঠিক তখনই সেখানে একটা মহিলা চলে আসে। সে এসে জিজ্ঞাসা করা যে কি হয়েছে শ্বশুরজি। সে বেসিক্যালি ইউজির মাদার কাউরি ছিল। তো তার মাথাতে আমরা ঠিক সেই চিহ্নটাই দেখতে পাই যেটা গেটোর মাথায় ছিল। তো এই স্বপ্ন এখানেই শেষ হয়ে যায় এবং ইউজির চোখ খুলে যায়, এবং ইউ তো তার পাশেই বসেছিল। সে বলে যে যাক ভালো হয়েছে তুমি জীবিত আছো। তারপর সে বলে যে কিছু মাস আগের কথা, গোজো সেন্সে আমার সাথে দেখা করতে এসেছিল এবং বলেছিল আমি যেন তোমার দেখাশোনা করি। আমি তোমার সাথে ফাইট করা শুধুমাত্র নাটক করেছিলাম। গোজো বলেছিল আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে ইউতা তুমি ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের খেয়াল রাখবে, বাকি তো সব হাকারি নিজেই সামলাতে পারবে। তো ইউতা বলে যে আপনি গোজো সেন্সে, আপনার কি বা হবে? তো গোজো বলে যে বিশেষ করে ইউজির খেয়াল রাখবা, সে ঠিক তোমারই মতো, সে অলরেডি একবার মৃত্যুদণ্ডের শাস্তি পেয়ে গেছে। এই কারণে ইউতা ইউজিকে মারার নাটক করেছিল। সে যদি মানা করতো তাহলে অন্য কাউকে তাকে মারার জন্য পাঠানো হতো। হায়ার আপসরা এতটা স্টুপিডও না। আমি যেন তোমাকে আসলেই মেরে ফেলি এটার জন্য আমি তাদের সাথে বাইন্ডিং বাউ নিয়েছিলাম, এই কারণে আমার তোমাকে সত্যি মারতে হয়েছিল। তো ইউজি জিজ্ঞাসা করা যায় তাহলে আমি জীবিত কিভাবে? তো ইউতা বলে যে রিভার্স কার্স টেকনিকের কারণে। সে ইউজির হার্ট বন্ধ হওয়ার আগেই দ্রুত হিল করে দিয়েছিল, এতে করে হায়ার আপসকে দেওয়া প্রমিসটাও থেকে গেছে এবং ইউজিও মরেনি। তো ইউজির কাছে মরে গিয়ে জীবিত হওয়া নতুন কোনো বিষয় না, এবং এটা অনেকেই জানে না যে
ইউতা অন্যকে হিল করতে পারে। কোনো একদিন তো সবাই জেনেই যাবে, বাট আপাতত ইউজি এই দুনিয়াতে সবার কাছে মারা গিয়েছে। ইউজি জিজ্ঞাসা করে যে তুমি আমার জন্য এত কিছু কেন করেছো। ইউতা বলে যে আমি যাদের কেয়ার করি তারা তোমারও কেয়ার করে। আমার কাছেও একটা সময় ডেঞ্জারাস পাওয়ার ছিল, বাট তোমার পাওয়ার তোমার নিজের না এবং এখানে তোমার কোনো দোষও নেই। ঠিক তখনই সেখানে মেগুমি চলে আসে এবং সে ইউজিকে বলে যে আমরা জুজুৎসু হায়ে আবার ফিরে যাচ্ছি, আমরা তোমাকে লুকিয়ে ভেতরে নিয়ে যেতে পারি। তো ইউজি বলে যে আমি যেতে পারবো না, কারণ শিবুয়াতে এতগুলো মানুষ মারা গিয়েছে আমার কারণেই। তো মেগুমি বলে যে এখানে তোমার কোনো দোষ নেই, তুমি হার মানতে পারো না, আমরা কোনো হিরোস না, আমরা জুজুৎসু সর্সারার, আমাদের কেউই বুঝতে পারবে না, বাট আমাদের উচিত মানুষদের সবসময় সাহায্য করা, এটা প্রমাণ করার জন্য যে আমাদেরও প্রয়োজন রয়েছে। তো ইউজি মনে মনে ভাবে যে আমি তোমার সাথে থাকতে পারবো না, নাছাড়া তোমারও ক্ষতি হতে পারে। মেগুমি তারপরে বলে যে আমার তোমার সাহায্যের প্রয়োজন। নকল গেতো মানে কেনজাকো একটা কিলিং গেম শুরু করে দিয়েছে, যেখানে জুজুৎসু সর্সারার্সরা একে অন্যকে মারতে পারে। এটার নাম হচ্ছে কালিং গেম এবং মেগুমির বোন সুমিকিকেও জোর করে এটার পার্টিসিপেট বানিয়ে দেওয়া হয়েছে। এই কারণেই আমার তোমার সাহায্যের প্রয়োজন। এরপরে আমাদের কালিং গেমের কিছু রুলস দেখানো হয়, যেখানে প্রত্যেকটা পার্টিসিপেটকে 19 দিনের মধ্যে এখানে এন্টার করতে হবে। কেউ যদি রুল ভেঙে দেয় তাহলে তার কার্ডস টেকটিককে রিমুভ করে দেওয়া হবে, যার ফলে খেলোয়াড়ের মৃত্যু হয়ে যাবে। পার্টিসিপেট করার জন্য এদের কলোনিতে আসতে হবে। কেউ যদি কাউকে মারে তাহলে সে পয়েন্টস পাবে। আরও অনেক কিছু রুলস আছে যেগুলো আমরা সামনে গিয়ে জানবো। ইউজি তারপরে ইউতাকে বলে যে সুকুনা মেগুমির জন্য কিছু একটা প্ল্যান অবশ্যই করছে। শিবুয়াতে আমাকে সুকুনার অনেকগুলো ফিঙ্গার খাইয়ে দেওয়া হয়েছিল, যার ফলে সুকুনা আমার বডিতে কন্ট্রোল নিয়েছিল। তো বর্তমানে আমার মধ্যে সুকুনার 15টা ফিঙ্গার আছে। এখন আমি শিওর যে সুকুনা আমার বডিতে কন্ট্রোল নিতে পারবে না, বাট আমি যদি কোনোভাবে সুকুনা আবার হয়ে যাই তাহলে যত দ্রুত সম্ভব আমাকে মেরে ফেলো। তো ইউতা বলে যে ঠিক আছে। ইউজি তারপরে মেগুমিকে জিজ্ঞাসা করে যে এখন আমাদের কি করতে হবে। তো মেগুমি বলে যে সবার ফার্স্টে আমাদের জুজুৎসু হায়ে গিয়ে মাস্টার তেনজেনের সাথে মিট করতে হবে। তাকে জিজ্ঞাসা করতে হবে যে আমরা গোজোকে আবার কিভাবে রিলিজ করতে পারি এবং কেনজাকো আসলে কি প্ল্যান করছে, কালিং গেমে সে কি করতে চাচ্ছে। এই কোশ্চেনগুলোর অ্যান্সার মাস্টার তেনজেনই দিতে পারবে। তো ইউজি জিজ্ঞাসা করা যায় মিস ইউকি এগুলো কি জানে। তো মেগুমি তাকে বলে যে এই আইডিয়াটা ইউকিরই, সে প্রথম থেকে জুজুৎসু হায়ের মধ্যে লুকিয়ে আছে। তো ইউজি তাকে বলে যে মাস্টার তেনজেনের ব্যারিয়ার আমরা পার কিভাবে করব। সেখানে হাজারের উপরে দরজা আছে, যেগুলো একটা একটার সাথে চক্রাকারে কানেক্টেড, যেগুলোর মধ্যে একটা দরজায় টম্ব অফ স্টার করিডর পর্যন্ত নিয়ে যায়, যেখানে মাস্টার তেনজেন থাকে। আমরা যদি সঠিক দরজাটা না সিলেক্ট করতে পারি তাহলে আমরা তেনজেনের সাথেও মিট করতে পারবো না। দেন ইউজি মেগুমিকে জিজ্ঞাসা করে যে নোবারার কি হয়েছে, সে কি ঠিক আছে। মেগুমি কিছুই বলে না, সে তার মাথা নামিয়ে নেয়, যার মানে নোবারা আর বেঁচে নেই, যেটা শুনে ইউজির অনেক খারাপ লাগে। তখন সেখানে জোজো এসে বলে যে সেই ব্যারিয়ারে ঢোকার রাস্তা আমি বলতে পারবো। মাইতো একবার সেখান থেকে ডেড পেন্টিং এবং সুকুনার ফিঙ্গার চুরি করেছিল, আমরাও ঠিক সেটাই করব। তো তারপরে তারা সবাই জুজুৎসু হায়ে চলে আসে। সেখানে তারা মাকিকে দেখতে পায়, যেখানে মাকিকে দেখতে একদমই অন্যরকম লাগছিল, কারণ শিবুয়া ইনসিডেন্টে জোগো তাকে জ্বালিয়ে দিয়েছিল। হেভেনলি রেস্ট্রিকশনের কারণে তার বডি তো ঠিক হয়ে গিয়েছিল, বাট তার বডিতে দাগগুলো থেকে গিয়েছিল। ইউকিও সেখানে ছিল। জোজো তারপরে বলা যায় স্টার করিডোরের সামনে একটা লকার আছে, যেটার ভেতরে জুজুৎসু হায়ে তাদের কার্ডস টুল এবং বাকি সব অবজেক্টগুলো রেখে দেয়। সেই লকারের মধ্যে জোজো 6 ভাইয়ের ডেড পেন্টিং রাখা হয়েছে এবং সে তার টেকনিকের মাধ্যমে তাদের লোকেশন সেন্স করতে পারে। তো মাকি বলে যে সেগুলো ঠিক আছে, বাট এই পার্সনটা কে। তো ইউজি বলে যে এখনকার মতো এটা জানো যে সে আমার ভাই, যেটা শুনে জোজো অনেক খুশি হয়ে যায়। জোজো তারপরে তাদেরকে সঠিক দরজাটা খুঁজে দেয়, যার ফলে তারা সবাই স্টার করিডোরের কাছে পৌঁছে যায়। তো জোজো সেখানে সেই লকারের কাছে যাওয়ারও রাস্তা দেখতে পায় এবং সে বলে যে আমি আমার ভাইদের খুব দ্রুত এখান থেকে ফ্রি করে নেব। তো তারা সবাই একটা জায়গায় রক্ত দেখতে পায়। এটা সেই জায়গায় ছিল যেখানে তোজি রিকোকে গুলি মেরেছিল। ইউকি বলে যে 12 বছর আগে এখানে একটা ইনসিডেন্ট হয়েছিল এবং বলতে পারলে সব ভুল সেখান থেকেই শুরু হয়েছিল। তো তারা সবাই মেন হলের মধ্যে যায়, বাট সেখানে আলো ছাড়া আর কিছুই ছিল না। ইউকি বলে যে তেনজেনের যখন ইচ্ছা হয় তখনই অন্যজন তাকে দেখতে পায়। গোজো সিল হয়ে গিয়েছিল, তো সে মনে করেছিল যে তেনজেন তার সাথে মিট করতে যাবে। তো তারা সবাই আবার ফিরে যেতে থাকে। ঠিক তখনই তেনজেন তাদের পিছন থেকে আওয়াজ দেয়, বলে যে তোমরা সবাই কেমন আছো। জেনিন পরিবারের চিলড্রেন মানে মাকি, মিচি জেনের ব্লাড মানে ইউতা, ডেথ পেন্টিং মানে চোজো, সুকুনার ভেসেল মানে ইউজি। তারপরে এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তো তোমাদের সবার এপিসোডটি কেমন লেগেছে আমার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবা এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করে দিবা এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।